হ্যালো বন্ধুরা, স্টক মার্কেটে রিটেল ইনভেস্টরদের দুঃখের কিন্তু শেষ নেই। অনেকভাবেই এদেরকে বদনাম করা হয়। ফর এক্সাম্পল যেমন দেখুন, রিটেল ইনভেস্টর টাকা কামাতে পারে না। তাছাড়া এটাও বলা হয় যে মার্কেটে যখন কেনা উচিত তখন রিটেল ইনভেস্টররা বিক্রি করে, আর যখন বিক্রি করা উচিত ছিল তখন কিন্তু তারা কিনেছে। তো এরকমের বহুভাবেই কিন্তু বদনাম করা হয়। যদিও পার্সোনালি আমি কিন্তু এই ধরনের কথাগুলোর সঙ্গে একমত নয়। তার কারণ আমি জানি যে রিটেল ইনভেস্টররা বেশ ভালো রকম পয়সা কামায় এবং তারা জানে যে কিভাবে টাকা কামাতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রিটেল ইনভেস্টররা ভুল করে, সেটা ঠিকই। আরেকটা জিনিস যেখানে রিটেল ইনভেস্টররা হেরে যায়, মানে আমার এটা পার্সোনাল মতামত, সেটা হচ্ছে রিটেল ইনভেস্টরদের কাছে খুব একটা কিন্তু ইনফরমেশন থাকে না, আর সেখানে বিগ ইনভেস্টরদের কাছে কিন্তু ইনফরমেশনটা থাকে। আর এটাই কিন্তু একটা বড় রকমের পার্থক্য তৈরি করে দেয় রিটেলদের সঙ্গে বড় ইনভেস্টরদের মধ্যে। তো এটা আমার পার্সোনাল মতামত। আমার চ্যানেলের দর্শক বন্ধুদের এই বিষয়ে কি মন্তব্য সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তো আজকের এই ভিডিওতে রিটেল ইনভেস্টররা কি কি কারণে টাকা কামাতে পারে না সেই বিষয়ে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারবো। দেখুন, বড় ইনভেস্টরদের কাছে অনেক বেশি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থাকে, সে বিষয়টা ঠিকই। কিন্তু স্টক মার্কেটে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে এই বড় ইনভেস্টরদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। তো এরকমই একজন অভিজ্ঞ ব্যক্তি, এই ডান দিকের এই ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন, ইনার নাম অনেকেই বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন মতিলাল অসওয়াল। তো এই ব্যক্তি বর্তমান মার্কেট এবং রিটেল ইনভেস্টরদের ইনভেস্ট করার যে স্টাইল, এইসব নিয়েই কিন্তু কিছু কথা বলেছেন। আমি মনে করি যেগুলো কিন্তু জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ভালো ইনভেস্টর হতে চান। দেখুন, ইনার কথা মেনে চলবেন কিনা সেটা কিন্তু পুরোপুরি একটা আলাদা প্রশ্ন, বা সেটা আপনার চয়েস। কিন্তু আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি যে কথাগুলো বলেছেন সেগুলো জেনে রাখা। তো এই ব্যক্তি যিনার অভিজ্ঞতা ধরুন প্রায় 40 বছর বা তারও বেশি এই স্টক মার্কেটে, এবং শুধু স্টক মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে নয়, বহু মানুষের ফান্ড কিন্তু ম্যানেজ করার ক্ষেত্রেও ইনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তো ইনি হচ্ছে সেই মহারথী ব্যক্তি যিনি মতিলাল অসওয়াল যে ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মতিলাল অসওয়ালের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা, তার কিন্তু একজন প্রতিষ্ঠাতা, এবং ইনার একজন কো ফাউন্ডারও আছে। অ্যাকচুয়ালি মতিলাল অসওয়াল বললেই যে ব্যক্তিকে মনে পড়বে তিনি হচ্ছেন ইনার নাম কিন্তু মতিলাল অসওয়াল নয়, যেটা এখানে লেখা আছে। ইনার নাম হচ্ছে রামদেব আগরওয়াল। তবে মতিলাল অসওয়াল মানে বললেই কিন্তু ইনার নাম বেশি করে আপনার মাথায় আসবে। তার কারণ হচ্ছে ইনিই বেশি টিভিতে আসেন বা ইন্টারভিউ দেন। এই অরিজিনাল যে মতিলাল অসওয়াল যিনি এই ব্যক্তি, ইনি কিন্তু খুবই কম আসেন। তো সে কারণে এই ব্যক্তিকে হয়তো অনেকবারই আপনারা দেখেছেন। আর এই দুজন মিলেই কিন্তু মতিলাল অসওয়াল যেটা কিন্তু এর প্রতিষ্ঠা করেন। তবে আসল যিনি মতিলাল অসওয়াল যিনি ব্যক্তি, তিনি হচ্ছেন এই ডান দিকের ব্যক্তি। ঠিক আছে, তো মতিলাল অসওয়াল কোম্পানির নাম থেকে বুঝতে পারছেন যে এই দুজনের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে কে। তো যাই হোক, এই দুজন মিলেই কিন্তু এই মতিলাল অসওয়ালের প্রতিষ্ঠা করেন এবং এরকম একটা বড় মানে বিজনেসকে দাঁড় করান। তো এই ব্যক্তি মতিলাল অসওয়াল নিজেই কিন্তু বিজনেস টুডের একটা ইন্টারভিউতে কিন্তু খুবই খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা বর্তমান মার্কেট বা রিটেল ইনভেস্টরদের নিয়ে কিন্তু বলেছেন। তো সেগুলোই আমরা এক এক করে দেখে নেব। তো আজকের ভিডিওর এই টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিকে লাইক করে দিন, আর যাতে আমাদের কোনো ইনফরমেটিভ ভিডিওই আপনার মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এখানে মেন ভিডিওতে এগোনোর আগে একটু ছোট্ট করে বলে নিতে চাই, এই যে মতিলাল অসওয়াল যেটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার সঙ্গে হয়তো আপনি পরিচিত নাও হতে পারেন। এটা হচ্ছে এদের নিউ লোগো। আমরা যে লোগোটার সঙ্গে খুবই পরিচিত সেটা হচ্ছে এই আগের লোগো, এইভাবে ঠিক আমরা দেখতে পেতাম মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো এটা হচ্ছে ওল্ড লোগো, যেটা কিন্তু এখন এটা হয়েছে নতুন লোগো, কিন্তু কোম্পানি সেই একই। তো মিস্টার মতিলাল অসওয়াল যিনি এত বড় একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি স্থাপনা করেছেন এবং সেখানে অনেকের ফান্ড ম্যানেজ করেছেন, তো উনি ওনার 40 বছরেরও বেশি অভিজ্ঞতা দিয়ে রিটেল ইনভেস্টরদের জন্য ঠিক কী বার্তা দিয়ে গেছেন সেগুলো কিন্তু আমরা একের পর এক স্লাইডে দেখে নেব। তো প্রথমেই বলে রাখি যে মিস্টার মতিলাল অসওয়াল উনি বিজনেস টুডের যে ইন্টারভিউ সেশন বা যে সেশনে এই ধরনের কমেন্টগুলো করেছেন, সেই সেশনের একটা স্পেশাল নাম রাখা হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে দ্য আর্ট অফ ওয়েলথ ক্রিয়েশন। মানে বুঝতেই পারছেন যে এখানে কী ধরনের বিষয়ে কথা বলা হচ্ছে। আর সে কারণেই এই ধরনের প্রত্যেকটা কমেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু যতগুলো এখানে দেখানো হবে প্রত্যেকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আশা করছি ওনার এই কমেন্টগুলো আমাদের মতো রিটেল ইনভেস্টরদের আরও বেটার ইনভেস্টর হওয়ার ক্ষেত্রে কিন্তু কাজে আসতে পারে। তো প্রথম স্লাইডেই ওনার যে পয়েন্টটা আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে উনি বলেছেন মার্কেট ভোলাটিলিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। মানে এখনকার দিনে উনি বলতে চাইছেন যে মার্কেট ভোলাটিলিটি কিন্তু বাড়ছে, পরপর বাড়ছে, বাট হি ইজ নট ওরিড। উনি কিন্তু এটাতে কোনোভাবেই চিন্তিত নন।
উনি বলেছেন সিন ইনস্ট্যান্সেস হোয়েন দ্য মার্কেট টাম্বল 20 to 25% অ্যান্ড ফর নো গুড রিজন। এর মানে কি, অনেক সময় কিন্তু মার্কেট দেখা যায় যে 20 থেকে 25% মতো পড়ে যাচ্ছে, কিন্তু তার পেছনে সেরকম কোনো কারণ নেই। আমরা রিটেল ইনভেস্টাররা কী করি, এই যে মার্কেট পড়লো ধরুন 12 হোক 14, 15, 16%, এর পেছনে আমরা বিভিন্ন কারণ খুঁজতে থাকি বা বিভিন্ন থিওরি আমরা নিজেরাই বানাই এবং সেটা দিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি যে মার্কেট ঠিক কেন পড়লো। কিন্তু উনি যেটা বলেছেন যে উনি বেশ কয়েকবার দেখেছেন যে 20 to 25% কিন্তু মার্কেট পড়ছে, এমনিতেই পড়ছে, এরকম কিন্তু মার্কেটে কিছু খারাপ হয়ে যায়নি। তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এভরি নেক্সট ডেকাড ইজ গোয়িং টু বি ফার মোর ভোলাটাইল দেন হোয়াট ইট ইউজ টু বি। মানে উনি বলতে চাইছেন এই যে ভোলাটিলিটি আগামী দিনে কিন্তু আরও বাড়বে। উনি ভোলাটিলিটি নিয়ে এত কথা বলেছেন কেন, তার কারণ হচ্ছে রিটেল ইনভেস্টাররা কী হয়, অনেক সময় ভালো স্টক খুঁজে নেয় আর ভালো স্টক খুঁজে নিয়ে সেখানে কিন্তু ইনভেস্ট করে, কিন্তু পরে কি দেখা যায়, মানে মার্কেটে ভোলাটিলিটি আসার কারণে কিন্তু অনেক আমাদের মতো রিটেল ইনভেস্টাররা কিন্তু ভালো স্টক ছেড়ে বেরিয়ে যায়। উনি সেখানে কিন্তু অ্যালার্ট করেছেন যে আগামী দিনে কিন্তু আরও ভোলাটিলিটি আসতে চলেছে। সে কারণে এটা একটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আগামী দিনে ভোলাটিলিটি আরও বেশি হবে, আর সে কারণে আমাদেরকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে বা ভোলাটিলিটি কিন্তু ডাইজেস্ট করা মার্কেটে আমাদেরকে শিখতে হবে যদি ভালোভাবে মার্কেটে টিকে থাকতে হয়। পরের পয়েন্ট, ইট ইজ দ্য নেচার অফ দ্য মার্কেট। এটাকে বুঝতে হবে যে ভোলাটিলিটি যেটা সেটা কিন্তু মার্কেটের একটা নেচার টু গো থ্রু আপস অ্যান্ড ডাউনস। মার্কেট কিন্তু আপস এবং ডাউনস এই দুটোর মধ্যে দিয়ে যাবে, সেখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অন দ্য রিসেন্ট মার্কেট কারেকশন উনি কী বলেছেন, মানে এই যে রিসেন্ট মার্কেট কারেকশনটা আমরা দেখেছি এটা নিয়ে উনি কী বলেছেন যে হি ইজ নট মাচ অরিড। উনি কিন্তু একেবারেই অরি প্রকাশ করেননি যে এই কারেকশন কিছুই না ওনার মতে। মেজর রিজনস ফর দ্য রিসেন্ট কারেকশন ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আর্নিংস হ্যাজ বিন মিউটেড অফ লেট। মানে রিসেন্টলি বা বর্তমানে কিন্তু যে ধরনের আর্নিং দেখা গেছে, মানে লাস্ট কোয়ার্টারের কথাই বলুন, সেটা কিন্তু খুব একটা স্ট্রং না, ঠিক আছে। সেটাকেই উনি কিন্তু মেজর কারণ হিসেবে দেখেছেন রিসেন্ট কারেকশনের পেছনে। এরপরে উনি যেটা বলেছেন যে 2020 থেকে 2024 মানে একদম পার্টিকুলারলি বলেছেন যে এই 4 বছর বা 5 বছর নিফটির কিন্তু আর্নিং যেটা গ্রো করেছিল সেটা হচ্ছে 26%, কিন্তু সেটা এখন ফল করে গেছে সেই গ্রোথ এবং সেটা 4 থেকে 5%-এ এসে পৌঁছেছে এবং সে কারণেই কিন্তু মার্কেট কারেক্ট হয়েছে। আর আগামী দিনে কি হতে পারে ওটাও বলেছেন যে হি সিজ 10 to 15% আর্নিং গ্রোথ ফর ইন্ডিয়া ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স। মানে নেক্সট 2 বছরে কিন্তু 10 থেকে 15% মতো আর্নিং গ্রোথ দেখা যেতে পারে। মানে বুঝতেই পারছেন যে আর্নিং গ্রোথ হয়তো একটু বাড়তে চলেছে আগামী 2 বছরে, এটা কিন্তু সেটাই বোঝাচ্ছে। এরপর এ ভেরি স্মল নাম্বার অফ পিপল হ্যাভ অ্যাকচুয়ালি মেড মানি ফ্রম দ্য স্টক মার্কেট। এবার কিন্তু স্টক মার্কেট থেকে যে ইনকাম করা সেই বিষয়ে উনি পৌঁছে গেছেন। তো এই বিষয়ে কি বলেছেন উনি প্রথমে, যে এ ভেরি স্মল নাম্বার অফ পিপল হ্যাভ অ্যাকচুয়ালি মেড মানি ফ্রম স্টক মার্কেট। মানে খুবই নগণ্য মানে সংখ্যক মানুষজন কিন্তু মার্কেট থেকে বা নগণ্য সংখ্যক ইনভেস্টার কিন্তু মার্কেট থেকে অ্যাকচুয়াল টাকা কামিয়েছে। তারা কারা সে সম্বন্ধেও কিন্তু উনি বলেছেন যে ইফ আই হ্যাভ টু লুক এট দ্য পিপল হু হ্যাভ মেড মানি ইট ইজ অনলি দ্য পিপল হু হ্যাভ ইনভেস্টেড ইনটু। কোথায় ইনভেস্ট করেছেন, প্রথমে এটার মানে বলে দিই যে উনি বলেছেন যে আমি যদি যে ধরনের মানুষগুলো বা যে ধরনের ইনভেস্টারগুলো টাকা কামিয়েছে আমরা যদি তাদের দিকে একটু চোখ রাখি তাহলে কিন্তু দেখতে পাবো যে তারা ইনভেস্ট করেছে কোথায়। এটা কিন্তু আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন যে আইদার দ্য মিউচুয়াল ফান্ডস অর ইনটু দ্য স্টকস ফর লং টার্ম হুইচ ইজ আনফর্চুনেটলি এ ভেরি স্মল মাইনরিটি। এর মানে কি, যে যাদেরকে মানে যারা টাকা ইনকাম করেছে ঠিকঠাক স্টক মার্কেট থেকে তাদের যদি দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে তারা কিন্তু আইদার মিউচুয়াল ফান্ডে ওর স্টকে কিন্তু ফর লং টার্ম মানে লং টার্মের জন্য ইনভেস্ট করেছে। কিন্তু আনফর্চুনেটলি এখানে যেটা বলা হয়েছে যে আনফর্চুনেটলি এ ভেরি স্মল মাইনরিটি, মানে এই সংখ্যাটা যারা লং টার্মে স্টকে রেখে বা মিউচুয়াল ফান্ড থেকে টাকা ইনকাম করেছে সেই সংখ্যাটা এই ধরনের ইনভেস্টারের সংখ্যা কিন্তু খুব কম এবং সেখানে উনি কিছুটা হলেও একটা ওরি প্রকাশ করেছেন যে এই ধরনের নাম্বারটা এত কম, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল বেশি, যাতে করে ওয়েলথ ক্রিয়েশন হয়। এরপর পিপল হ্যাভ ফরগটন দ্য ফান্ডামেন্টালস অফ দ্য মার্কেট। মানুষজন কিন্তু মার্কেট কিভাবে মানে তার ফান্ডামেন্টালটা কী বা কিভাবে কাজ করে সেটাই কিন্তু ভুলে গেছে। মানি ক্যান বি মেড অনলি ইন লং টার্ম বাই রাইট বাইং। ঠিক আছে, মানি কিন্তু মানে যদি সেরকম ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু সেটা কেবলমাত্র লং টার্ম থেকেই সম্ভব এবং রাইট বাইং। শুধু লং টার্ম থাকলে কিন্তু হবে না, আপনাকে সঠিক বাইং করতে হবে। সঠিক বাইং মানে কি, সঠিক বাইং মানে হচ্ছে আপনাকে সঠিক স্টক বা সঠিক মিউচুয়াল ফান্ড কিন্তু পিক করতে হবে। আর সঠিক বাইং করে যদি আপনি টাইম দেন তাতে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন হবেই হবে। বাট পিপল হ্যাভ বিকাম মোর ট্রেডার্স। এটা কিন্তু একটা অ্যালার্ট পয়েন্ট আমাদের রিটেল ইনভেস্টরদের জন্য, যে আমরা হয়তো ইনভেস্টার নয় বেশি করে ট্রেডারে পরিণত হয়ে গেছি। মানে লেস ইনভেস্টার মোর ট্রেডার্স।
দ্যাট ইজ হোয়ার দ্য বিগার প্রবলেম ইজ। মানে উনি ওনার 40 বছরের এই স্টক মার্কেটের অভিজ্ঞতা থেকে কিন্তু এটাই বলছেন যে আমরা মোস্টলি ট্রেডিং করতে চাই, ইনভেস্ট নয়। আর তার মধ্যেই কিন্তু সবথেকে বড় প্রবলেমটা লুকিয়ে রয়েছে। এরপর হোয়াইল নিয়ারলি 26% অফ ইন্ডিয়ান হাউস হোল্ডস, মানে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে প্রায় 26 উনি বলেছেন 26% হ্যাভ ডাইরেক্ট এক্সপোজার টু ইকুইটি মার্কেট, সেটা মিউচুয়াল ফান্ড থ্রু হোক বা সেটা কোনো স্টক ডাইরেক্টলি কিনেই হোক, মোটামুটি 26% ইন্ডিয়ান হাউস হোল্ড, মানে সেটা কিন্তু উনি মানে সেটাকে একটা ভালো নজরে দেখেছেন যে হোয়াইল নিয়ারলি 26% অফ ইন্ডিয়ান হাউস হোল্ড হ্যাভ ডাইরেক্ট এক্সপোজার, সেখানে কি হচ্ছে, মোস্ট নিউ ইনভেস্টার্স আর ড্রাইভেন বাই গ্রিড। যারা নতুন ইনভেস্টার, মানে 26% ইনভেস্ট করছে ঠিক আছে, কিন্তু নতুন ইনভেস্টাররা কী করতে চাইছে, তারা কিন্তু ড্রাইভেন বাই গ্রিড হচ্ছে, মানে লোভের দ্বারা কিন্তু ড্রাইভেন হচ্ছে, ঠিক আছে, রেদার দেন লং টার্ম সেভিং গোলস। তারা কিন্তু লং টার্মে বড় ওয়েলথ বানানো সেটা অতটা মাথায় রাখছে না, কিন্তু ছোটোখাটো যে মুভ বা গ্রিডিনেস, এই গ্রিডিনেস দ্বারা কিন্তু ড্রাইভেন হচ্ছে এবং যেখানে সেখানে যা তা স্টক হয়তো কিনে ফেলছে। তো সে কারণে হয়তো নতুন ইনভেস্টাররা সেভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারছেন না, এটা ওনার ধারণা। এরপর হি কসান্ড দ্যাট মোস্ট রিটেল ইনভেস্টার্স আর, এখানে কিন্তু আমরা একদম রিটেল ইনভেস্টারের টপিকে চলে এসেছি, সে কারণে একটু ভালো করে দেখুন উনি কী বলেছেন। হি কসান্ড দ্যাট মোস্ট রিটেল ইনভেস্টার্স আর এনগেজিং ইন স্পেকুলেটিভ শর্ট টার্ম ট্রেডিং। আমরা কী চাই, যে এই স্টকটা উপরে যাবে বা এই স্টকটা নিচে আসবে, ঠিক আছে, সেখানে একটু 2-3-4% করে যদি আমরা প্রফিট করতে পারি, সেটাকে আমরা একটু মানে সেটাতে খুব আনন্দিত হই এবং সেটাকে আমরা বেশ গর্বের বিষয় হিসেবে দেখতে চাই, কিন্তু সেটা হওয়া ওনার মতে কিন্তু উচিত নয়। সেটাই কিন্তু উনি কসান করেছেন, উনি কিন্তু সেই সতর্কবার্তাটা দিয়েছেন যে রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে যদি আপনি স্পেকুলেটিভ এটা বাড়বে এটা কমবে, হ্যাঁ, এ ধরনের যদি করতে থাকেন, শর্ট টার্মের জন্য করতে থাকেন, তাহলে কিন্তু সেখানে হয়তো অ্যাকচুয়াল ওয়েলথ ক্রিয়েশনটা হয়তো হবে না। এই শর্ট টার্ম ট্রেডিং ছাড়া আর কি করেন, সেটা হচ্ছে অর ইনভেস্টিং ইন আননোন কোম্পানিজ হুইচ অফন লিডস টু লসেস। ঠিক আছে, এটা কি বলা হয়েছে, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি এটা নিজের থেকে মানে ফিলও করেছি। অনেকে দেখবেন যে কোন স্টকে ইনভেস্ট করব সেটা একটা প্রশ্ন থাকে সবার মাথার মধ্যে, সেটা সবারই থাকে, ঠিক আছে, ছোটো থেকে বড় ইনভেস্টার সবার মধ্যে থাকে কোন স্টক। কিন্তু কিছু কিছু মানুষজন আছে, তাদের যদি আপনি একটা কোনো আননোন স্টকের নাম বলে দেন যেটা হয়তো সে শোনেনি, তাহলে বলবো ও না, এ তো ভালো রিসার্চ করে এবং যে ভালো অ্যানালিসিস করে, এই যে আননোন স্টককে বের করে দিয়েছে এটাতে প্রফিট হবেই হবে। এই ধরনের মাইন্ডসেট কিন্তু একেবারেই কোনো ইনভেস্টারের মধ্যে থাকা উচিত নয়। একটা আননোন কোম্পানি কেউ বলে দিল বা কোথা থেকে শুনে কোথা থেকে দেখে সেটাকে আননোন হলেই কিন্তু তাদের দেখছে যে ইন্টারেস্ট বাড়ছে। আননোন মানে স্টক মানে হ্যাঁ কেউ একটা দারুণভাবে রিসার্চ করে ফাইন্ড আউট করেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। বেশিরভাগ স্টকের ক্ষেত্রে আমরা নাম জানি, আর তা সত্ত্বেও কিন্তু আমরা সেই স্টকগুলো থেকে মানে মোটা প্রফিট করতে পারি না। তার কারণ আমরা শর্ট টার্ম বা ছোটোখাটো ট্রেড এই ধরনের কথা ভাবি, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের কথা কিন্তু ভাবি না। আর উনি বলেছেন যে যদি আননোন এই ধরনের কোম্পানি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেখানে লস হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। তবে হ্যাঁ, উনি রিটেল ইনভেস্টারদের জন্য কিছু অ্যাডভাইসও দিয়েছেন। অ্যাডভাইস কী দিয়েছেন সেটা একটু দেখে নিন। যে উনি অ্যাডভাইস করেছেন, অ্যাডভাইসেস লামসাম ইনভেস্টমেন্ট ইন হাইব্রিড অ্যান্ড লার্জ ক্যাপ ফান্ডস ইন মার্কেট কারেকশান। যখন মার্কেট কারেকশানে আছে বা কারেকশান হচ্ছে বা এখনকার এই ধরনের যে মার্কেটের সিচুয়েশান, এখানে উনি অ্যাডভাইস কী করেছেন যে লামসাম ইনভেস্ট করুন, যেগুলো হাইব্রিড মানে আপনার স্টকও থাকলো, আপনার ডেট কিছু ইনস্ট্রুমেন্ট থাকলো, মানে কিছু গভর্নমেন্ট বন্ড বা প্রাইভেট বন্ডও হতে পারে। আর তাছাড়া উনি বলেছেন যে লার্জ ক্যাপ ফান্ডসও কিন্তু আপনি দেখতে পারেন এইরকম একটা মার্কেট কারেকশানের বা মার্কেটের অনিশ্চয়তার সময়। উনি আরও রেকমেন্ড করেছেন যে রেকমেন্ডেড এ মোর স্ট্যাগার্ড অ্যাপ্রোচ ফর কি, স্ট্যাগার্ড অ্যাপ্রোচ মানে কি, স্ট্যাগার্ড অ্যাপ্রোচ মানে হচ্ছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্ট্যাগার্ড অ্যাপ্রোচ একটু একটু করে রাখলেন। তো স্ট্যাগার্ড অ্যাপ্রোচ ফর কি, ফর ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ মানে কি, এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবই কিন্তু থাকবে। আপনার কিন্তু কোনো কন্ট্রোল নেই, ফান্ড ম্যানেজার কিন্তু ঠিক করবে যে কোনটাতে কত দেওয়া হবে। সুতরাং বুঝতেই পারছেন যে ফ্লেক্সি ক্যাপের মধ্যেও কিন্তু মিড এবং স্মল ক্যাপ আছে। তাছাড়া ফ্লেক্সি, মিড এবং স্মল ক্যাপের ক্ষেত্রে কি বলেছেন যে স্ট্যাগার্ড অ্যাপ্রোচ নিন, স্ট্যাগার্ড ওয়েতে অ্যাপ্রোচ করুন, স্টেপ বাই স্টেপ ওয়েতে অ্যাপ্রোচ করুন, হোয়েন পার্টিকুলারলি ওভার দ্য নেক্সট 6 মান্থস। মানে এখান থেকে ধরুন আরও 2 কোয়ার্টার যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু সেখানে স্ট্যাগার্ড অ্যাপ্রোচ নিন, স্টেপ বাই স্টেপ মানে অ্যাপ্রোচ নিন, ধীরে ধীরে অ্যাপ্রোচ নিন। একদম লামসাম কিন্তু হয়তো করতে এখানে মানাই করা হচ্ছে, আর সেটাই কিন্তু মানে যে স্ট্যাগার্ড অ্যাপ্রোচ, এটার মানে কিন্তু সেটাই দাঁড়ায়। এরপরে দেখুন, ডেসপাইট রিসেন্ট কারেকশনস মিড অ্যান্ড স্মল ক্যাপ স্টকস কন্টিনিউ টু ট্রেড অ্যাট এ প্রিমিয়াম। উনি কেন বলেছেন ধীরে ধীরে এটাকে অ্যাপ্রোচ করার কথা মিড ক্যাপ স্মল ক্যাপকে, তার কারণ হচ্ছে যে রিসেন্টলি যে মার্কেট কারেকশনটা এসেছে
তারপরেও কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলো এখনও প্রিমিয়ামে আছে। মানে প্রিমিয়ামে বলতে কি বোঝানো হয়েছে, যে আপনি যদি তাদের একটা লং টার্ম মোটামুটি অ্যাভারেজ ভ্যালুয়েশন দেখেন, তার থেকেও কিন্তু একটু ওপরেই আছে। আর সে কারণেই উনি বলেছেন যে 2 মাস ধরে একটু মানে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে অ্যাপ্রোচ করতে পারেন। তবে ফাইনালি যে পয়েন্টটা আমি আপনাদের দেখাতে চাই, উনি এটাও বলেছেন যে ডেসপাইট রিসেন্ট মার্কেট টার্বুলেন্স বোথ দ্য মার্কেট অ্যান্ড ইকোনমি, মানে বোথ দ্য ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি রিমেন স্ট্রং। মানে বুঝতেই পারছেন ওনার ক্লিয়ার কাট মেসেজ যে লার্জ ক্যাপে আপনি এখন রাখতে পারেন লামসাম, আর মিড ক্যাপ স্মল ক্যাপের ক্ষেত্রে আপনাকে স্ট্যাগার ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। তবে কি মার্কেট যেটা ইন্ডিয়ান মার্কেট, যদিও মার্কেটে এখন একটা টার্বুলেন্স এসেছে, তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ান মার্কেট এবং ইন্ডিয়ান ইকোনমি রিমেন স্ট্রং অ্যান্ড উই বিলিভ দ্যাট ইট উইল অলওয়েজ রিমেন স্ট্রং। তো বুঝতেই পারছেন ফাইনালি যে মার্কেটে কোনো অসুবিধে নেই, মার্কেট স্ট্রং থাকবে। আর এই ধরনের কমেন্টগুলো যদি আপনি ডাইরেক্টলি ওনার মুখ থেকে শুনতে চান, তাহলে ইন্টারভিউর যে লিঙ্ক সেটা কিন্তু নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনি ওই লিঙ্কে গিয়ে কিন্তু পুরো ইন্টারভিউটা ভালো করে দেখতে পারেন, বুঝতে পারেন, আর সেখান থেকে নলেজ নিয়ে আপনি নিজেকে আরও ভালো, আরও বেটার একজন ইনভেস্টার বানাতে পারেন।